সুপ্রভাত আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্ররা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই বাড়িতে আছো। সবাই বাড়িতে থাকো, সাবধানে থাকো আর মন দিয়ে পড়াশোনা করে যাও। বিগত দিনগুলিতে আমি যে সমস্ত ক্লাসগুলি তোমাদের করিয়েছি সেই ক্লাসগুলি ছিল কবিতার ক্লাস। সেই কবিতার ক্লাসের ভিডিওগুলো তোমরা অবশ্যই একটু দেখো। আর নিজেদের যে পাঠ্যপুস্তক, সেই পাঠ্যপুস্তকের যে হাতে কলমে বিভাগ, সেই হাতে কলমে বিভাগের প্রশ্নগুলোর দিকে একটু চোখ রাখো। আর বিগত বৎসরের যে প্রশ্ন, সেই প্রশ্নের দিকে একটু চোখ রাখো, তাহলেই হবে। আজকে আমি তোমাদের পাঠ্য একটা খুব সুন্দর গল্প নিয়ে আলোচনা করব। তোমাদের পাঠ্য অন্য যে দুটি গদ্য আছে, সেই দুটি গদ্যের থেকে বা গল্পের থেকে আজকে আমাদের পাঠ্য গল্পটি একটু আলাদা ধরনের। এই গল্পটি পড়তে গিয়ে আমরা যতক্ষণ পড়ব ততক্ষণ পড়তে তো অবশ্যই ভালো লাগবে, যতক্ষণ পড়ব ততক্ষণ হাসতে থাকবো। কিন্তু হাসতে হাসতে একটা সময় যখন গল্পের একেবারে শেষ দিকে আমরা যাব, একটা খুব সুন্দর বার্তা আমরা পাবো, খুব সুন্দর একটা অনুভূতির কথা আমরা পাবো এই গল্পটি পাঠ করে। আজকের গল্পটা এই কারণেই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আজকে গল্পের যেটা বিষয় আর যিনি গল্পকার অর্থাৎ যিনি গল্পটা লিখেছেন আর গল্পের যেটা বিষয়, দুটোর খুব সম্পর্কটা খুব নিবিড়। হ্যাঁ, মানে গল্পের বিষয়ের সঙ্গে আর গল্পকারের সম্পর্কটা খুব নিবিড়। গল্পের বিষয়ের প্রধান বিষয় হচ্ছে সেটা হচ্ছে অভিনয়। হ্যাঁ, আর যিনি গল্পকার তিনি হচ্ছেন একজন মহান চলচ্চিত্রকার। এতটাই মহান চলচ্চিত্রকার যিনি অস্কার পেয়েছেন, ফ্রান্সের সর্বোচ্চ যে পুরস্কার লিজিয়ন অফ অনার, এটাও পেয়েছেন। তাহলে এমন একজন মহান চলচ্চিত্রকার বা চলচ্চিত্র পরিচালকের লেখা একটা গল্প পড়ব, সেই গল্পটা আবার অভিনয় সম্পর্কে, ফলে বোঝাই যাচ্ছে যে ব্যাপারটা খুব মজাদার হবে, তাই তো? এবং গল্পের যেটা বিষয়, সেই বিষয়টা এত সুন্দর একটা ঘটনা যেটা সবারই ভালো লাগবে। গল্পে যাওয়ার আগে একটা কথা, সেই কথাটা হচ্ছে যে অভিনয় দেখতে, নাটক বলো, থিয়েটার বলো, সিনেমা বলো, আমাদের কিন্তু প্রত্যেকেরই কম বেশি ভালো লাগেই, তাই তো? অভিনয় দেখতে। আজকে আমাদের গল্পের প্রধান বিষয় হচ্ছে এই অভিনয়কে কেন্দ্র করে যেটা প্রধান বার্তা এই গল্পটা, সেটা হচ্ছে গল্পটা অবশ্যই একটা হাসির গল্প আছে। যতক্ষণ পড়বো ততক্ষণ মনের মধ্যে যেন হাসির ফোয়ারা উৎপন্ন হবে। কিন্তু গল্পের মধ্যে যে প্রধান বার্তা, সেটা হচ্ছে একজন জাত অভিনেতা, একজন শিল্পী, একজন অভিনেতা, একজন সত্যিকারের অভিনেতার কাছে অভিনয়ের জন্য যে পারিশ্রমিকটা পাওয়া যায় সেটা খুবই তুচ্ছ। তার কাছে প্রধান বিষয় হচ্ছে অভিনয়টাই, তার কাছে প্রধান বিষয় হচ্ছে অভিনয়। একজন জাত অভিনেতার কাছে পারিশ্রমিক নয়, অভিনয়টাই হচ্ছে আসল, তাই তো? অভিনয়ই হলো মূল কথা একটা জাত অভিনেতার কাছে। যদিও আমরা এই গল্পে একজন জাত অভিনেতাকে পাবো না, কিন্তু এমন একটি মানুষকে পাবো যে মানুষটি অভিনয় করতে ভালোবাসেন,
যার মনের মধ্যে একটা সুপ্ত বাসনা ছিল, একটা প্যাশন ছিল, একটা প্রবৃত্তি ছিল যে আমিও হয়তো একদিন যদি ফিল্মে অভিনয় করতে পারতাম। এবং আমরা দেখব যে একেবারে অনেকটা বছর পর, জীবনের 52 বছর বয়সে এসে ফিল্মে অভিনয় করার সুযোগ আসছে। এবং যে অভিনয় করার সুযোগটা এসেছে একটা ছোট্ট পার্ট, একটা নগণ্য পার্ট, কিন্তু এই যে মানুষটির সুযোগ এসেছে অভিনয় করার, ইনি এতটাই অভিনয়কে ভালোবাসেন, এতটাই অভিনয় প্রেমী মানুষ, সেই ছোট্ট পার্টটিকে, এই ছোট্ট চরিত্রের একটা ছোট্ট কথা তোমরা পাবে পরে গল্পে, আমি আসবো, সেই ছোট্ট কথাকে নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে এত সুন্দরভাবে অভিনয় করলেন যে পরিচালক এবং সবার প্রশংসা তিনি আদায় করে নিলেন। এবং তিনি অভিনয় করে নিজের তৃপ্তি পেলেন, তিনি আত্মতৃপ্তি লাভ করলেন, তার একটা আনন্দ হলো, অফুরন্ত আনন্দ এই অভিনয় করার। দেখব আমরা গল্পের শেষে যে ওই মানুষটি অভিনয় করার পর আত্মতৃপ্তি এবং আনন্দটাই তার কাছে ছিল আসল। একজন অভিনেতা তো তিনি, অভিনেতার মতোই তিনি। পারিশ্রমিক তো নিলেন না, চলে গেলেন। যদিও আমরা দেখতে পাবো যে তার সাংসারিক অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, একদম নিম্ন মধ্যবিত্ত একজন মানুষ, কিন্তু তবুও পারিশ্রমিক না নিয়েই তিনি বাড়ি চলে গেলেন। এরকম একটা গল্প। নিশ্চয়ই বুঝতে পারছো কোন গল্পের দিকে আমি যেতে চলেছি। সেটা হচ্ছে মহান চলচ্চিত্রকার। শুধু চলচ্চিত্রকার বলে থেমে যাব না, সঙ্গীত স্রষ্টা, প্রচ্ছদ শিল্পী, সাহিত্য রচয়িতা, এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বা আজকের গল্প লেখক সত্যজিৎ রায় রচিত পটলবাবু ফিল্ম স্টার। পটলবাবু ফিল্ম স্টার, আজকে আমরা এই গল্পটা পড়ব। গল্পতে যাওয়ার আগে একটা কথাটা হচ্ছে, গল্পকারকে তো একটু জানতে হবেই, সেই জন্য আমরা একটু লেখক পরিচিতিতে আগে যাই। তোমরা অবশ্যই যে যার পাঠ্য বইটিকে একটু ফলো করো। দেখো, সত্যজিৎ রায়, জন্ম 1921, মৃত্যু 1992। এবছর সত্যজিৎ রায়ের 100 বছর, মানে জন্মের 100 বছর পূর্তি চলছে। বাংলা সাহিত্যে সত্যজিৎ রায় অত্যন্ত জনপ্রিয় লেখক। বিশ্ববন্দিত এই চলচ্চিত্রকার একই সঙ্গে সঙ্গীত স্রষ্টা, প্রচ্ছদ শিল্পী, সাহিত্য রচয়িতা। ঠিক আছে? দীর্ঘকাল সন্দেশ পত্রিকা সম্পাদনা করেছেন। সন্দেশ পত্রিকা তোমরা নিশ্চয়ই জানো। সন্দেশ পত্রিকা প্রথম কে সম্পাদনা করেছিলেন? না, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আর এটা নিশ্চয়ই জানো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হচ্ছেন পিতামহ সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের পিতার নাম সুকুমার রায়, মায়ের নাম সুপ্রভা দেবী। উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে সোনার কেল্লা, বাদশাহী আংটি, 1 ডজন গপ্প, আরো 12 ইত্যাদি। 1967 সালে তার প্রথম তার বিখ্যাত গ্রন্থ, যেটা নাম হচ্ছে, তোমরা ক্লাস 9-এ গিয়ে পড়বে, প্রফেসর শঙ্কু, এই গ্রন্থটি শ্রেষ্ঠ সাহিত্য গ্রন্থ রূপে একাডেমি পুরস্কার লাভ করে। 1992 সালে তিনি ভারত রত্ন পান। আরেকটা যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে এই যে চলচ্চিত্র নিয়ে একটু বলা দরকার, কারণ আজকে প্রধান বিষয়টা গল্পের তো চলচ্চিত্র। পথের পাঁচালী এই সিনেমা, এই চলচ্চিত্রটি নির্মাণ করে সত্যজিৎ রায় বাংলা চলচ্চিত্রে এক যুগান্তর এনে দিয়েছিলেন। তিনি
দেশে বিদেশে অজস্র সম্মান অর্জন করেছেন এবং এই সিনেমার কাজকর্মের জন্য 1992 খ্রিস্টাব্দে তাকে দেখছি কি পেতে দেখছি না অস্কার দেওয়া হয়, অস্কার পুরস্কার, এবং ওই বছরই তাকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়। তাকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লিজিয়ন অফ অনার এটাও দেওয়া হয়েছিল। আর 1992 খ্রিস্টাব্দে তিনি মারা যাচ্ছেন। আজকে আমাদের এই যে পাঠ্য গল্পটি পটলবাবু ফিল্ম স্টার, এই পটলবাবু ফিল্ম স্টার এই গল্পটি সত্যজিৎ রায়ের 1 ডজন গপ্প এই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 1 ডজন গপ্প এই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, বেশ। মূল গল্পের আমি একদম লাইন ধরে কোনো রকম আলোচনা করব না, কারণ অনেক বড় গল্প, তোমরা খুব সহজ গল্প পড়ে বুঝতে পারবে। আমি গুরুত্বপূর্ণ জায়গাগুলো আলোচনা করব, প্রশ্নগুলো আলোচনা করব, এবং যে জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, মূল গল্পে যাওয়ার আগে একটা কথা, সেটা হচ্ছে গল্পে আজকে যে প্রধান চরিত্র পটলবাবুকে পাবো, সেই পটলবাবুর আসল নাম হচ্ছে শীতলাকান্ত রায়। আসলে গল্পকার সত্যজিৎ রায় এই পটলবাবু চরিত্রের মধ্যে দিয়ে কাদের কথা তুলে ধরার চেষ্টা করেছেন, কোন সমস্ত অভিনেতাদের কথা তুলে ধরার চেষ্টা করেছেন, না যারা অবহেলিত এবং যারা বিস্মৃত। যারা অবহেলিত, এমন কিছু অবহেলিত অভিনেতা আছেন যারা বাস্তবের রূঢ় আঘাতেও নিজের শিল্পী সত্তাকে বাঁচিয়ে রাখেন, যারা বাস্তবের রূঢ় আঘাতেও, বাস্তবে শত কষ্ট সহ্য করেও, শত আঘাত সহ্য করেও তবুও নিজের শিল্পী সত্তাকে কিন্তু বাঁচিয়ে রেখেছেন এবং বাঁচিয়ে রাখেন। এরকম একজন অভিনেতার কথা আজকে আমরা জানব। সেটা কোন চরিত্রের মধ্যে দিয়ে? না পটলবাবু চরিত্রের মধ্যে দিয়ে। ঠিক আছে না? সেই সব বিস্মৃত এবং অবহেলিত অভিনেতাদের কাহিনী বলেছেন যারা বাস্তবের সমস্ত আঘাত সহ্য করেও নিজের শিল্পী সত্তাকে বাঁচিয়ে রাখেন বা রেখেছেন। আমরা দেখতে পাবো এই গল্পে পটলবাবু হচ্ছেন একজন ছাপোষা নিম্ন মধ্যবিত্ত ব্যক্তি। হ্যাঁ, আমরা দেখতে পাবো তার জীবনে অনেকবার তাকে কাজ পরিবর্তন করতে হয়েছে, জীবিকার পরিবর্তন ঘটেছে, কিন্তু তার অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি, দারিদ্র্যের মধ্যে দিয়েই তাকে কাটাতে হয়েছে। এই পটলবাবুর প্রথম থেকেই যে কোনো এক সময়ে অভিনেতা হওয়ার সম্ভাবনা ছিল, মানে তিনি অভিনয়কে খুব ভালোবাসতেন, কিন্তু তা প্রকাশ তিনি করতে পারেননি সেইভাবে। যদিও পাড়ার ছোটখাটো থিয়েটার বা নাটকে তিনি অভিনয় করেছিলেন। এই তার মধ্যেই যে সুপ্ত বাসনাটা ছিল অভিনয় করার, সেটা একজনের মধ্যে দিয়ে ফুটে উঠল। সেই চরিত্রের নাম হচ্ছে নিশিকান্ত ঘোষ। সেই নিশিকান্ত ঘোষ তার প্রতিবেশী তাকে এসে বলল যে এরকম একটা ফিল্মে অভিনয় করার সুযোগ মানে এসেছে, মানে এরকম একজন খুঁজছে, তা আমার মনে হয়েছে যে তুমিই বোধহয় পারবে। এটা পটলবাবুকে বলা হচ্ছে, যদিও নিশিকান্ত বাবুকে খবরটা দিয়েছে তার মানে তার শালা, আমরা দেখব। তার নাম হচ্ছে নরেশ দত্ত। সেই নরেশ দত্ত, ইনি হচ্ছে নিশিকান্ত ঘোষের শালা। তো সেই নরেশ দত্ত ফিল্মে কাজ করে এবং একটা ফিল্মে একটা অভিনয়ে এমন একটি চরিত্র লাগবে যে চরিত্রটির কি বৈশিষ্ট্য থাকতে হবে না, বছর 50 বয়স থাকতে হবে, বেটে খাটো মাথায় টাক থাকতে হবে, এরকম একটা মানুষ চায়। তো এই শরীরের বর্ণনা পেয়ে নিশিকান্ত ঘোষের মনে পড়েছে পটলবাবুর কথা, সেই জন্য পটলবাবুকে তিনি এটার
মানে এই খবরটা দিয়েছেন অভিনয় করা। তারপর আমরা দেখব যে অভিনয়ের প্রস্তাব এসেছে। যদিও একসময় থিয়েটারে নিয়মিত অভিনয় করা পটলবাবু অভাবের তাড়নায় নিজের শৈল্পিক পরিচয় ভুলতে বসেছিলেন, কিন্তু আমরা দেখবো যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তার নাটকের বা থিয়েটারের ডায়লগ কিন্তু এখনো মনে আছে। যদিও ভুলতে বসেছিলেন তিনি, কিন্তু এই 52 বছর বয়সে আবার অভিনয় করার সুযোগ, এই যে প্রস্তাবটা এলো তার কাছে, তিনি যেন আবার নতুনভাবে উজ্জীবিত হয়ে উঠলেন। যদিও দেখা যায় যে সিনেমায় তাকে খুব একটা নগণ্য একটা চরিত্রে, যাতে কোনো সংলাপ নেই, শুধুমাত্র একটা শব্দ আছে, কোনো সংলাপই নেই বলা চলে, এবার একটা নগণ্য চরিত্রে তার অভিনয়ের প্রস্তাব এসেছে। তবুও যাক অভিনেতা পটলবাবু সেই চরিত্রেই, ওই নগণ্য চরিত্রে ওই অল্প একটা শব্দ মাত্র, শুধু একটা শব্দ তোমরা জানো, এটা হচ্ছে আহ, এই শব্দটা। এই আহ এই শব্দটা, এটাই শুধু বলতে হবে, আর কোনো মানে সংলাপ নেই। তো এই একটা ছোট্ট সংলাপ, একটা নগণ্য চরিত্রের মধ্যেও পটলবাবু নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে অভিনয় করলেন, মানে নিজের যতটুকু ক্ষমতা, হ্যাঁ, সর্বস্ব উজাড় করে দিয়ে অভিনয় করলেন এবং সকলের প্রশংসা আদায় করে নিলেন। শেষ পর্যন্ত অভিনয়ের জন্য পারিশ্রমিক না নিয়েই চলে এলেন। হ্যাঁ, এবং চলে এলেন কি করে? নিজের মধ্যে যে অভিনয় সত্তা, এই একজন অভিনেতার সত্তা আছে, সেই নিজের ভেতরের অভিনেতাকেই সম্মান জ্ঞাপন করলেন। এবং আমরা বলতে পারি যে সত্যি করেই পটলবাবু একজন ফিল্ম স্টার। কেন ফিল্ম স্টার? না, অভিনয়টা হচ্ছে পটলবাবুর মধ্যে একটা সুপ্ত প্যাশন বা প্রবৃত্তি হিসাবে রয়ে গেছে, যদিও অনেক দিন এই অভিনয়ের চর্চা তার হয়নি। একজন জাত অভিনেতার মতোই তার কাছে পারিশ্রমিক নয়, অভিনয় ছিল মূল কথা। কাজেই পটলবাবু আর 5 জনের কাছে না হোক, নিজের কাছে ফিল্ম স্টার সুলভ উচ্চতা অবশ্যই লাভ করেছে। এবং আমরাও বলতে পারি সত্যি করেই একজন ফিল্ম স্টারের যেরকম হওয়া উচিত, একজন ফিল্ম স্টারের কাছে পারিশ্রমিকটা নয়, তার কাছে অভিনয়টাই গুরুত্বপূর্ণ। এই দিক দিয়ে বিচার করে আমরা বলতে পারি যে পটলবাবু সত্যি করে একজন ফিল্ম স্টার, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, আমরা এবার একটু পটলবাবু চরিত্রটিকে দেখে নিই। দেখো, পটলবাবুর প্রকৃত নাম হচ্ছে শ্রী শীতলাকান্ত রায়। তিনি সাধারণ নিম্ন মধ্যবিত্ত সংসারী মানুষ। অতীত জীবনে বা জীবনের প্রথম দিকে যাত্রায় থিয়েটারে অভিনয় করেছিলেন, সেই সূত্রে অনেক খ্যাতিও তার ছিল, সবাই চিনত তাকে। তারপর তার জীবন জীবিকায় ঘটে গেছে নানান উত্থান পতন। বিদেশি কোম্পানির চাকরি, সেখান থেকে ছাঁটাই, মণিহারি দোকান করার চেষ্টা করেছেন, কিন্তু সেটা চালাতে পারেননি। পরে পুনরায় আবার চাকরি পেয়েছিলেন, কিন্তু সেটাও চলে গেছে। আর তারপর কি হলো? বর্তমানে তার বয়স এখন 50-এর ঘরে, প্রায় 52 বছর বয়স। তার মাথায় টাক, বেটেকাঠো চেহারার মানুষ, স্মৃতিশক্তি তার খুব প্রখর, এখনো থিয়েটারের পাঠ মুখস্থ বলে দিতে পারেন। তবে এই বয়সেও যে তার জীবনে ফিল্মের অভিনয়ের সুযোগ আসবে তা তিনি ভাবতে পারেননি। কার মাধ্যমে এসছে? নিশিকান্ত ঘোষের মাধ্যমে। যে নিশিকান্ত ঘোষকে খবরটাকে দিয়েছেন না নরেশ দত্ত, যে ফিল্মে কাজ করে, মানে ফিল্মের লোক নিয়ে যাওয়ার কাজ করে। সুযোগ যখন আসে তখন তার পূর্ণ সদ্ব্যবহারও করেছেন পটলবাবু। নিপুণ দক্ষতায় তিনি অভিনয় করেছেন, সকলের প্রশংসা অর্জন করেছেন। শেষে যথার্থ শিল্পীর মতোই অভিনয়ের কোনো প্রকার পারিশ্রমিক না নিয়েই ফিরে এসেছেন। হ্যাঁ, এইটুকু একটা বলার বিষয়। আমরা এবার যেটা করবো সেটা হচ্ছে যে কোন চরিত্রে অভিনয় করার জন্যে তাকে নিয়ে যাওয়া হয়েছে, মানে বলা হয়েছিল, এটা একটু আমরা দেখে নিই। দেখো,
সেটা হচ্ছে যে পটলবাবুকে যে চরিত্রে অভিনয় করতে বলা হচ্ছে সেটা হচ্ছে চঞ্চল কুমার যে নায়ক, মানে যে এই যে সিনটায় যেটা দেখানো হবে, চঞ্চল কুমার হলেন এই চলচ্চিত্রের নায়ক। সে হচ্ছে একটা অফিসের বড় চাকুরে। সিনটায় দেখানো হবে যে অফিসে একটা ক্যাশ ভাঙার খবর পেয়ে এই চঞ্চল কুমার হন্তদন্ত হয়ে দৌড়ে এসে অফিসে ঢুকছেন। ঠিক সেই সময় সামনে পড়ে গেছেন পটলবাবু। হ্যাঁ, ঠিক সেই সময় সামনে পড়ে গেছেন পটলবাবু, একজন পেডেস্ট্রিয়ান, মানে একজন পথচারী, এবং দুজনের ধাক্কা লাগছে। এবং পটলবাবু ধাক্কা খেয়ে বলছেন শুধু একটাই শব্দ, আহ। এই আহ শব্দটা বলে চলে যাচ্ছেন এবং চঞ্চল কুমার কোনো রকম কেয়ার না করে, কোনো দিকে দৃষ্টিপাত না করে চলে যাচ্ছে। চঞ্চল কুমার কোনো দিকে দৃষ্টিপাত না করে অফিসে ঢুকে যাচ্ছেন। এবং এখানে সিনটা যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে চঞ্চল কুমার অফিসের ক্যাশ ভাঙার খবর পেয়ে এতটাই বেশি ব্যস্ত এবং মানে তার মানসিক অবস্থাটা এতটাই এখানে ফুটিয়ে তোলা হচ্ছে যে পটলবাবুর সঙ্গে ধাক্কা লেগেছে, পটলবাবুকে অগ্রাহ্য করে তিনি চলে যাচ্ছেন। তার মানসিক অবস্থাটা শুধু ফুটিয়ে তোলা হচ্ছে। কার মানসিক অবস্থা? চঞ্চল কুমারের। এটাই হচ্ছে এইটুকু, মানে এই যে পথচারী বা পেডেস্ট্রিয়ানের চরিত্রে অভিনয় করার জন্য চুজ করা হয়েছে বলতে পারি পটলবাবুকে। ঠিক আছে, আরেকটা যেটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে পটলবাবু জীবনের যে জীবিকার রূপান্তরটা এটা একটু দেখতে হবে। না কিরকম না, পটলবাবু কাঁচরাপাড়ায় থাকতেন, সেখানে রেলের কারখানায় তার চাকরি ছিল। 1934 সালে কলকাতায় হ্যাডসন অ্যান্ড কিম্বারলি কোম্পানিতে একটু বেশি মাইনের একটা চাকরি আর নেপাল ভট্টাচার্য লেনে একটা বাড়ি পেয়ে সেখানে স্ত্রীর সঙ্গে পটলবাবু কলকাতায় চলে আসেন। কটা বছর কেটেছিল ভালোই, অফিসের সাহেবরা তাকে খুব স্নেহ করত। হ্যাঁ, কিন্তু 43 সালে পটলবাবু যখন পাড়ায় একটা থিয়েটারের দল গর্ব করছেন, এমন সময় যুদ্ধের ফলে যুদ্ধ শুরু হয়েছে, সেই জন্য অফিসে ছাঁটাই হলো। আর পটলবাবু 9 বছরের স্বাদের চাকরিটা কর্পূরের মতো উবে গেল। তারপর বাকি জীবনটা পটলবাবুকে কাটাতে হয়েছে বিভিন্ন জীবিকার বা রোজগারের ধান্দায় তাকে কাটাতে হয়েছে। গোড়ায় একটা মণিহারির দোকান, স্টেশনারি দোকান করেছিলেন, কিন্তু সেটা বছর 5 চলে উঠে গেছে। তারপর বাঙালি অফিসে কেরানিগিরি করেছেন, কিন্তু বড় কর্তা বাঙালি সাহেব মিস্টার মিটারের ঔদ্ধত্যে এবং অকারণে চোখ রাঙানি তিনি সহ্য করতে পারেননি, চাকরি ছেড়ে দিয়েছেন। আর 10টা বছর ইন্স্যুরেন্সের দালালি করেছেন, দালালি থেকে শুরু করে বিভিন্ন কাজ করেছেন, কিন্তু অভাব তার কখনোই দূর হয়নি। এখন তিনি কি করছেন না, এখন একটা লোহা লক্করের দোকানে ঘোরাঘুরি করছেন। তার এক খুড়তুতো ভাই বলেছে যে সেখানে একটা ব্যবস্থা করে দেবে। তাহলে বুঝতে পারছো যে পটলবাবুর জীবনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একবারে একমুখী কিন্তু নয়, অনেক উত্থান পতন। এবং তার অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে তাকে দারিদ্রের মধ্যে দিয়ে কিন্তু কাটাতে হচ্ছে, টানাটানি এবং অভাবের মধ্যে দিয়ে কাটাতে হচ্ছে। এটা একটু খেয়াল রাখতে হবে। এই জায়গাটা এই কারণেই বললাম, কারণ অভিনয়ের শেষে পারিশ্রমিক নিল না এমন একটা মানুষ, যে মানুষটা অভাব আছে সংসারে, টানাটানি আছে, তার সত্ত্বেও অভিনয়ের জন্য টাকাটা না নিয়ে চলে এলো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার মানে তার কাছে অভিনয়টাই গুরুত্বপূর্ণ, সে অভিনয়কে ভালোবাসে, সে একজন সত্যিকারের শিল্পী, সত্যিকারের অভিনেতা। এটা এই জন্য এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ। বেশ, এবার আমরা চলে আসি সরাসরি প্রশ্নোত্তর পর্বে। দেখো, পটলবাবু ফিল্মস্টার এটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে আমি বলে দিয়েছি। পটলবাবু ফিল্মস্টার সত্যজিৎ রায়ের 1 ডজন গপ্প নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
পটলবাবুর বয়স কত? পটলবাবুর বয়স হচ্ছে 52 বছর। নরেশ দত্ত পটলবাবুকে কোথায় ডেকেছিলেন? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নরেশ দত্ত পটলবাবুকে কোথায় ডেকেছিলেন? নরেশ দত্ত পটলবাবুকে মিশন রো আর বেন্টিং স্ট্রিটের মোড়ে ফ্যারাডে হাউসের সামনে ডেকেছেন। মিশন রো আর বেন্টিং স্ট্রিটের মোড়ের ফ্যারাডে হাউসের সামনে ডেকেছেন। নায়কের ভূমিকায় কে অভিনয় করছিলেন? না, নায়কের ভূমিকায় অভিনয় করছিলেন চঞ্চল কুমার। পরিচালক মশাইয়ের নাম কি? মানে এই যে পটলবাবু যে সিনেমায় অভিনয় করতে গেছেন সেই ওই সিনেমার পরিচালকের নাম না বরেন মল্লিক। এগুলো খুব ভালো করে দেখবেন। বরেন মল্লিক। অভিনয়ে পটলবাবুর ডায়লগ কি ছিল? না, অভিনয়ে পটলবাবুর ডায়লগ ছিল শুধুমাত্র একটি শব্দ, সেটা হচ্ছে আহ। আহ, এই শব্দটা ধাক্কা লাগার পর যে আহ শব্দটা। বেশ। পটলবাবুর নাট্যগুরু কে ছিলেন? না, পটলবাবুর নাট্যগুরু ছিলেন গগন পাকরাশি। এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ, আমরা আসবো পরে আলোচনায়, যে গগন পাকরাশির কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নাট্যগুরু হিসাবে তার শিষ্যকে তিনি যে কথাগুলো বলেছিলেন এটা আমরা আসবো পরে আলোচনায়। গগন পাকরাশি। পটলবাবু হঠাৎ চোখে অন্ধকার দেখলেন। হ্যাঁ, পটলবাবু চোখে অন্ধকার দেখেন শুটিংয়ের সময়, যখন নায়ক চঞ্চল কুমারের সঙ্গে তার মাথা ঠোকাঠুকি লাগলো। আর যে প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে যে অনেক প্রশ্ন আছে, খুঁটিয়ে পড়বে যে পটলবাবু এখানে আমোদে লোক বলে উল্লেখ করা হয়েছে। বেশ আমোদে লোক, এটা কিন্তু ভুল করো না পটলবাবু বলে, এটা হচ্ছে নিশিকান্ত ঘোষ হবে। আচ্ছা, নাটকে অভিনয় করার সুযোগ পেয়ে পটলবাবু বাজারে গিয়ে ভুল করে কালো জিরের বদলে কি কিনেছিলেন? না, কালো জিরের বদলে কিনে ফেললেন ধানি লঙ্কা। পটলবাবু গড়ে একটা কিসের দোকান করেছিলেন? মণিহারির দোকান। আচ্ছা, দুরু দুরু বুকে পটলবাবু কোথায় এগিয়ে গিয়েছিলেন? না, অফিসের গেটের সামনে। আচ্ছা, পটলবাবু অফিসের পাশেই যে ছাউনির তলায় গিয়ে দাঁড়ালেন সেটি কিসের? না, পানের দোকান। আচ্ছা, মনতোষের বাড়ি ছিল কোথায়? মনতোষের বাড়ি কাঁচরাপাড়ায়। করালিবাবুর বাড়িতে শ্যামাসঙ্গীত হয় কবে? না, করালিবাবুর বাড়িতে শ্যামাসঙ্গীত হয় রবিবার সকালে। পটলবাবুর নাট্যগুরু গগন পাকরাশি। আচ্ছা, এই মোটামুটি প্রশ্ন, শর্ট প্রশ্ন আরো আছে, তোমরা ভালো করে একটু খুঁটিয়ে দেখবে। বেশ, এবার দেখো আমি সরাসরি হাতে কলমে কিছু প্রশ্নে আসছি। পটলবাবুর কাছে যেদিন অভিনয়ের প্রস্তাব আসে সেদিন ছুটির দিন ছিল কেন? এটা খুব ভালো প্রশ্ন। না, পটলবাবুর কাছে যেদিন ফিল্মে অভিনয়ের প্রস্তাব আসে সেদিন ছিল টেগোরস বার্থডে, অর্থাৎ রবীন্দ্রনাথের জন্মদিন, তাই সেদিন ছিল ছুটির দিন। বাজারে গিয়ে কেন গৃহিণীর ফরমাস গুলিয়ে গেল পটলবাবু? না, প্রতিবেশী নিশিকান্ত ঘোষের কাছে ফিল্মের অভিনয়ের প্রস্তাব শুনে গৃহিণীর ফরমাস সব গুলিয়ে গেল পটলবাবু। থিয়েটারে পটলবাবুর প্রথম পাঠ কি ছিল? থিয়েটারে পটলবাবুর প্রথম পাঠ ছিল মৃত সৈনিকের। 1934 সালে পটলবাবু কলকাতায় বসবাস করতে এলেন কেন? না, 1934 সালে কলকাতায় হ্যাডসন অ্যান্ড কিম্বারলি কোম্পানিতে বেশি মাইনের একটা চাকরি আর নেপাল ভট্টাচার্য লেনে একটা বাড়ি পেয়ে সস্তি কলকাতায় বাস করতে এলেন। পাড়ার থিয়েটারের দল গড়া আর হলো না কেন পটলবাবুর? না, যুদ্ধের ফলে অফিসে 9 বছরের সাধের চাকরিটা যখন কর্পূরের মতো উবে গেল, মানে চলে গেল, তখন আর থিয়েটারের দল গড়া হলো না, যদিও থিয়েটারের দল গড়ার জন্য মনস্থির করেছিলেন পটলবাবু। পটলবাবু তার সময়নিষ্ঠতার প্রমাণ দেওয়ার জন্য কোন উদাহরণ দিতে ভালোবাসতেন? না, পটলবাবু তার সময়নিষ্ঠতার উদাহরণ দেওয়ার জন্য
তিনি যে 9 বছর হ্যাডসন অ্যান্ড কিম্বার্লি কোম্পানির অফিসে একদিনও লেট হননি, এই উদাহরণটা তিনি দিতেন। পরেশবাবু লজ্জায় মাথা হেঁট হয়ে গেল। পরেশবাবু কেন লজ্জা পেলেন? না, নরেশ দত্ত যখন বলেছিলেন তাকে যে এই যে ফিল্মে অভিনয় করতে আপনার কোনো আপত্তি নেই তো, মানে ফিল্মে অভিনয় করার প্রস্তাবে পরেশবাবু লজ্জা পেয়েছিলেন। গগন পাগরাশি আজ তাকে দেখলে সত্যিই খুশি হতেন। তিনি খুশি হতেন কেন? না, পটলবাবু সামান্য একটি চরিত্রকে অভিনয়ের মাধ্যমে এত সুন্দর সার্থক করে তুললেন, যা চোখের সামনে দেখলে গগন পাগরাশি তার নাট্যগুরু খুব খুশি হলো। কারণ তার গগন পাগরাশি তার নাট্যগুরু তাকে একটা কথা বলতেন যে নাটক চরিত্র যতই ছোট হোক, যতই সংলাপ কম থাকুক, চরিত্র যতই ছোট হোক না কেন, সেখানে অভিনয়টা কিন্তু নিজের সর্বস্ব উজাড় করে দিয়েই করতে হয়। পার্ট যতই ছোট হোক না কেন, তাতে কোনো অপমান নেই। এটা গুরু হিসাবে কিন্তু কে বলেছেন? গগন পাগরাশি বলেছিলেন। ফলে আজকে এই পটলবাবু শুধুমাত্র একটা শব্দ আর একটা ছোট্ট চরিত্র অভিনয় করে এত সুন্দর সার্থক করে তুললেন, এটা দেখলে গগন পাগরাশি খুব খুশি হতো। বেশ, তারপরে প্রশ্ন, আমার টক করে মনে পড়ে গেল তো তোমার কথা মনে পড়ে গেল কেন? কার মনে পড়ে গেল তোমার কথা? না, নিশিকান্ত ঘোষ, যিনি ছিলেন পটলবাবুর প্রতিবেশী। নিশিকান্ত ঘোষের মনে পড়ে গেছে পটলবাবুর কথা। আচ্ছা, নিশিকান্ত ঘোষের কেন মনে পড়েছে? না, নিশিকান্ত ঘোষের ছোট শালা নরেশ দত্ত ফিল্মে অভিনয়ের জন্য লোকজন জোগাড় করে দেন। তিনি ছবির একটা সিনের জন্য এমন একটা লোক খুঁজছিলেন যার বয়স 50 বছর, বেটেখাটো চেহারা এবং মাথায় টাক। যার বয়স 50 বছর, বেটেখাটো চেহারা এবং মাথায় টাক থাকতে হবে। নিশিকান্ত ঘোষ এই চেহারার বর্ণনার সঙ্গে পটলবাবুর চেহারার মিল খুঁজে পেয়েছিলেন, তাই তার পটলবাবুর কথা মনে পড়ে গিয়েছিল। আচ্ছা, গাছে কাঁঠাল গোঁপে তেল, সাধে কি তোমার কোনোদিন কিচ্ছু হয় না? পটলবাবুর গৃহিণীর এই মন্তব্যের কারণ কি? না, পটলবাবু তার প্রতিবেশী নিশিকান্ত ঘোষের কাছ থেকে ফিল্মে অভিনয়ের প্রস্তাব শুনে আনন্দে আত্মহারা হয়ে উঠেছিলেন এবং তার মনে অতীতের থিয়েটারে অভিনয়ের সাফল্যের ছবিও ভেসে উঠেছিল। তিনি 52 বছর বয়সেও আনন্দে হঠাৎ তিরিং করে লাফিয়ে উঠেছিলেন। পটলবাবুর এই ধরনের আচরণের জন্য মানে অবাক হয়ে গিয়ে এই মন্তব্যটি করেছে। আচ্ছা, কার উপদেশের স্মৃতি পটলবাবুর অভিনয়ের সত্তাকে জাগিয়ে তুলল? খুব ভালো প্রশ্ন এটা। না, পটলবাবু নাট্যগুরু গগন পাগরাশির উপদেশের কথা, গগন পাগরাশি, ভালো করে নামটা মনে রাখবে, গগন পাগরাশির উপদেশের স্মৃতি পটলবাবুর অভিনয় সত্তাকে জাগিয়ে তুলল। কখন? না, পটলবাবু যখন মনের দিক থেকে দুর্বল হয়ে পড়ছিলেন, যে এতদিন পর যদিও একটা অভিনয়ের সুযোগ এলো, এত একটা ছোট্ট অভিনয়, একটা শুধুমাত্র এই শব্দটা, এটা নিয়ে যখন মনের দিক থেকে নিজেকে দুর্বল ভাবছিলেন, তখন তার গুরুর কথাটা মনে পড়লো। কি মনে পড়লো? নাট্যগুরু গগন পাগরাশি যে অমূল্য উপদেশ দিয়েছিল, সেটা হচ্ছে অভিনয়ের পাঠ যতই ছোট হোক না কেন, তাতে কোনো অপমান নেই। শিল্পী হিসাবে কৃতিত্ব হলো ছোট পাঠটির থেকে রসটুকু নিংড়ে বার করে তাকে সার্থক করে তোলা। যতই ছোট পাঠ হোক, কিন্তু সেটাকে, সেই পাঠের মধ্যেও যে গুরুত্বটা আছে, সেটাকে সার্থক করে তোলা। আমরা দেখবো যে পটলবাবু সত্যি কিন্তু ওই পথচারীর ভূমিকা অভিনয় করেছেন এবং শব্দটা এত সুন্দরভাবে বলেছেন এবং এত সুন্দর টাইমিং করেছেন, যেটা সত্যিই সবার প্রশংসা তিনি অর্জন করেছেন। থিয়েটারের কাজ হলো 5 জনে মিলেমিশে কাজ করা, সকলের সাফল্যেই নাটকের সাফল্য, তাই তো? ফলে যত ছোটই পাঠ হোক না কেন, অভিনয়টা কিন্তু অভিনয় করতে গিয়ে নিজের সর্বস্ব দিয়ে অভিনয় করতে হয়, কারণ কোনো পার্টি অপমানকর নয়, কোনো চরিত্রই অপমানকর নয়। ঠিক আছে? ধন্যমশাই আপনার টাইমিং, এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ। এটা আগের বছর পোস্ট এসেছিল, বাপের নাম বলিয়ে দিয়েছেন প্রায়। বক্তা কি না, বক্তা হচ্ছে উক্ত ফিল্মের যে নায়ক চরিত্রে অভিনয় করছে চঞ্চল কুমার। তা কোন ঘটনার ফলে এরকম মন্তব্য? না, পটলবাবু ফিল্মের নিপুণ দক্ষতার সঙ্গে অভিনয় করেছিলেন পথচারীর ভূমিকায়। যথার্থ টাইমিং,
মানে পটলবাবুর সঙ্গে তো চঞ্চল কুমারের একটা ধাক্কা হবে। চঞ্চল কুমার অফিসে ঢুকছে, পটলবাবু অন্যমনস্ক হয়ে খবর কাগজ পড়তে পড়তে বেরোচ্ছে, ধাক্কা লেগেছে। ফলে এত সুন্দর টাইমিং হয়েছে যে নায়ক চঞ্চল কুমারের সঙ্গে সুন্দর টাইমে একটা ধাক্কা লেগেছে, বেশ আঘাতও লেগেছে তার। অভিনয়ের একাগ্রতায় তিনি অভিভূত হন এবং নায়ক চঞ্চল কুমারও অভিনয়ের প্রশংসা করে এই কথাটি বলেছেন যে সত্যি আপনার টাইমিং কিন্তু খুব সুন্দর। বেশ, এতদিন অকিজো থেকেও তার শিল্পী মন ভোতা হয়ে যায়নি, এটা কিন্তু খুব ভালো প্রশ্ন। এতদিন অকেজো থেকেও তার শিল্পী মন ভোতা হয়ে যায়নি, এই অনুভব কিভাবে জাগলো পটলবাবুর মনে? না, একসময় পটলবাবু থিয়েটারে অভিনেতা হিসাবে তার খুব নাম ডাক ছিল, কিন্তু 20 বছর বাদে প্রায় 52 বছর বয়সে অভিনয়ের সুযোগ এসেছিল। তখন তিনি বেশি ভয় পান, ঘাবড়ে যান। কিন্তু অভিনয়কালে অতি সামান্য ভূমিকা একটা অভিনয়, যত সামান্য সংলাপ, খুব অল্প, এই শুধু সংলাপটিকেও তিনি কিভাবে রসোত্তীর্ণ করে তোলেন, মানে কিভাবে এত সুন্দরভাবে উপস্থাপন করলেন যে সে বিষয়ে মানে এতটাই সুন্দর তিনি অভিনয় করলেন। অভিনয় শেষে নিজের কাজ সম্পর্কে সন্তুষ্টি তাকে নিজের শিল্পী মন সম্পর্কে মানে শিল্পী মন সম্বন্ধে তাকে অনুভূতি দিয়েছে। মানে বলতে পারি যে, সহজ করে বললে যে পটলবাবু প্রায় 20 বছর পর অভিনয়ের জন্য সুযোগ পেয়েছেন, ঘাবড়ে গেছেন, কিন্তু অভিনয় কার্যক্ষেত্রে যখন অভিনয়টা থেকে করতে হলো, তিনি এতটাই সুন্দর অভিনয় করলেন, নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে ভালোভাবে উতরে গেলেন। অভিনয় শেষে নিজে সন্তুষ্টি পেলেন, মনে আত্মতৃপ্তি লাভ করলেন। তাই তিনি বলেছেন যে এতদিন বাদেও তার শিল্পী মন কিন্তু ভোঁতা হয়ে যায়নি। হতে পারে তিনি 52 বছর বয়সে এসে ফিল্মের সুযোগ পেয়েছেন, তবুও তার শিল্পী মন ভোঁতা হয়ে যায়নি। আচ্ছা, পটলবাবুর ফিল্মে অভিনয়ের সঙ্গে জড়িয়ে আছে প্রোডাকশন ম্যানেজার নরেশ দত্তের প্রোডাকশন ম্যানেজার আমরা বলতে পারি যে এটা নিশ্চয়ই হবে, তোমাদের বইয়ে নিশ্চয়ই প্রশ্নটা আছে, একটু দেখো। সেটা হচ্ছে যে বরেন মল্লিক যে চরিত্রটা, সেই বরেন মল্লিক চরিত্রটা দেখো সদা ব্যস্ত একটি চরিত্র। সব দৃশ্য তিনি নিপুণভাবে, এই পটলবাবু যে ফিল্ম অভিনয় করছেন, তার পরিচালক হচ্ছে বরেন মল্লিক। সেই বরেন মল্লিক সব দৃশ্য অতি নিপুণভাবে দক্ষতার সঙ্গে সাজিয়ে নেন এবং অভিনেতার প্রতি তার সজাগ দৃষ্টি। পটলবাবুকে কি গোপ দিয়েছেন না বাটারফ্লাই নামক গোপ দিয়েছেন, এবং অভিনয় শেষে অভিনেতার পারিশ্রমিকও তিনি কিন্তু দিয়েছেন। এটা একটু ততটা গুরুত্বপূর্ণ নয়, এটা মনে রাখলেই হলো। আচ্ছা, এই একটিমাত্র শব্দের উচ্চারণ কৌশলে, এই একটিমাত্র শব্দের উচ্চারণ কৌশল, সেই উচ্চারণ কৌশল আর অভিনয় দক্ষতার একটা আস্ত অভিধান লিখে ফেলা। শব্দটা শব্দটা নিয়ে ভাবতে এমনটাই মনে হয়েছিল অভিনেতা পটলবাবুর ভাবনাধারা কি ঠিক বলে মনে হয় তোমার? শব্দের উচ্চারণ কত ধরনের ভাব প্রকাশক? এটা অবশ্যই খুব ভালো একটা প্রশ্ন। না, এই শব্দটা বিভিন্ন ভাবে বললে বিভিন্ন মনের ভাব প্রকাশ করে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। না, পটলবাবু মধ্যে সুপ্ত অভিনেতার যে সত্তা জেগে উঠেছিল এতদিন পর অভিনয় সুযোগ পেয়ে, এতদিন পর একজন যোগ্য অভিনেতা যে কোনো পরিবেশ পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারেন। সামান্য সংলাপের মধ্যেও বিভিন্ন ভাবকে ফুটিয়ে তুলতেও কিন্তু তিনি পারেন। ফিল্মে অভিনয় করতে গিয়ে পটলবাবু যে সংলাপ পেয়েছিলেন সেটা একটা খুবই ছোট্ট একটা শব্দ, সেটা হচ্ছে কিন্তু শিল্পী পটলবাবু সেটাকে নানাভাবে ভাব প্রকাশের চেষ্টা করেন। চিমটি খেলে মানুষ যেভাবে বলে,
ঠান্ডা শরবত খেয়ে কিন্তু সেইভাবে বলে না। আবার কানে সুরসুরি খেয়ে যেভাবে আহ বলে তাও অন্যরকম। দীর্ঘশ্বাস, তাচ্ছিল্য, অভিমান প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আহ আলাদা আলাদা হয়। তাহলে আহ এই কথাটা বলার মধ্যেও কিন্তু একটা ব্যাপার আছে। বেশ, সে কি টাকা না নিয়ে চলে গেল লোকটা? খুব ভালো প্রশ্ন এটা। আচ্ছা ভোলামন্ত, তোমার কি মনে হয় সফলভাবে কাজ করার পরেও কেন টাকা না নিয়ে চলে গিয়েছিলেন পটলবাবু? পটলবাবু চলে যাওয়ার সিদ্ধান্তটা কি যথার্থ বলে মনে হয় তোমার? খুব ভালো প্রশ্ন। না, পটলবাবু সফলভাবে ফিল্মে অভিনয় করেছিলেন। তিনি নিজের অভিনয়ে নিজেই মন্ত্রমুগ্ধ হয়েছিলেন এবং আত্মতৃপ্তি লাভ করেছিলেন। বুঝতে পেরেছিলেন যে তার শিল্পী মন ভোঁতা হয়ে যায়নি। তাই বলা যায় যে টাকা না নিয়ে চলে এসে তিনি ভালোই করেছিলেন, যথার্থ শিল্পীর কাজ করেছিলেন। শিল্পীর মূল্যায়ন আমাদের বিচারে অবশ্যই অর্থ দিয়ে করা কিন্তু উচিত নয়। শিল্পীর মূল্যায়ন শিল্প দিয়েই, এই তো। যদিও অভাব কিন্তু ছিল পটলবাবু, কিন্তু তবুও তিনি একজন যথার্থ শিল্পী। পটলবাবু চলে যাওয়ার সিদ্ধান্তটা এই যে সিদ্ধান্তটা আমাদের যথার্থ বলেই মনে হতে পারে, কারণ সামান্য কাজ নিখুঁতভাবে করার জন্য যে আগ্রহ আর পরিশ্রম, তার সমাদর করার ক্ষমতা তাদের ছিল না। যারা পরিচালক তারা পারিশ্রমিক দিয়ে খালাস, কিন্তু যে সত্যিকারের একজন অভিনেতা তার কাছে কিন্তু অভিনয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। এবং অভিনয়ের মধ্যেই যে অভিনেতার যথার্থ আনন্দ, তা বোঝার মন কাদের ছিল না? যারা পয়সা দিতে এসেছিল। কিন্তু অভিনয়ের মধ্যেই যে অভিনেতার আনন্দ, সেটা কে বুঝতে পেরেছে? পটলবাবু আত্মতৃপ্তি লাভ করেছে। বেশ, আর যে প্রশ্ন আছে, পটলবাবু চরিত্র নিয়ে আলোচনা আমরা করেছি। আচ্ছা দেখো, আচ্ছা এককালে পটলবাবু রীতিমতো অভিনয়ের শখ ছিল। পটলবাবুর অভিনয়ের শখের পরিচয় দেন না। পটলবাবু তিনি যাত্রা, শখের থিয়েটার, পুজো পার্বণ এবং পাড়ার ক্লাবের অনুষ্ঠানে নিয়মিত অভিনেতা ছিলেন, এবং হ্যান্ডবিলও দু একবার তাকে পাওয়া গিয়েছিল তার নাম। হ্যাঁ, এবং তার নামে টিকিটও বিক্রি হতো বেশি। আচ্ছা, তাই তোমার হদিস দিয়ে দিল এই প্রশ্নটা। পটলবাবুর হদিস দেওয়ার কারণ কি? না, কে হদিস দিয়েছিল? নিশিকান্ত বাবু। না, নিশিকান্ত ঘোষের শ্যালক নরেশ দত্ত ফিল্মে লোকজন জোগাড় করে দিতেন, এবং নিশিকান্ত ঘোষ এর কাছে বছর 50 বয়সের একজন বেটেকাটো টাকমাথা লোকের সন্ধান চাওয়ায় নিশিকান্ত বাবু এই যে চেহারা, এই চেহারার সঙ্গে তুলনা করেছেন কার? না, পটলবাবু, অর্থাৎ শীতলাকান্ত রায়। তাই তিনি পটলবাবুর হদিস দিয়েছিলেন, মানে খোঁজ দিয়েছিলেন। হঠাৎ যেন একটু নার্ভাস বোধ হলো পটলবাবু। নার্ভাস বোধ হওয়ার কারণ কি? না, 20 বছর পর হঠাৎ যখন ফিল্মে অভিনয় করার সুযোগ এলো, বিশেষ করে সংলাপ মনে রাখা নিয়ে পটলবাবু একটু নার্ভাস হয়ে গেলেন। পাঠ ছোট আর বড় যাই হোক, সংলাপ গুলিয়ে ফেললে খুব লজ্জাজনক ব্যাপার, তাই তো? সংলাপটা নিয়ে একটু তিনি ভয় পাচ্ছিলেন। গগন পাকরাশি কি ধরনের মানুষ? গগন পাকরাশি পটলবাবুর নাট্যগুরু। আশ্চর্য অভিনেতা ছিলেন গগন পাকরাশি, অথচ দম্ভের লেশ মাত্র ছিল না তার মনে। ঋষিতুল্য মানুষ আর শিল্পীর সেরা শিল্পী ছিলেন তিনি। অভিনয় সম্বন্ধে পাকরাশি মশাই পটলবাবুকে কি উপদেশ দিতেন? না, অভিনয় সম্বন্ধে গগন পাকরাশি পটলবাবুকে বলতেন যে নাটকের এক একটি কথা হলো এক একটি গাছের ফল। এই প্রশ্নটা একটু মাথায় রাখবেন, যে নাটকের এক একটি কথা হলো এক একটি গাছের ফল, সবাই নাগাল পায় না সে ফলে, যারা পায় হয়তো খোসা ছাড়াতে জানে না। আসল কাজ হলো অভিনেতার, মানে ওই সংলাপটাকে, অভিনয়টাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা। অভিনেতাকে জানতে হবে কি করে সেই ফল পেরে খোসা ছাড়িয়ে তা থেকে রস নিংড়ে বার করে লোকের কাছে সেটা পরিবেশন করা যায়। নাটকের সংলাপটা কিভাবে পরিবেশন করলে দর্শকের ভালো লাগবে সেটা
অভিনেতাকেই বুঝে নিতে হবে। এবং কোনো অভিনয়, কোনো যত ছোট পার্টি হোক, যত ছোট চরিত্রে অভিনয় হোক, কোনো অভিনয় কোনোদিন ছোট হতে পারে না। আচ্ছা আচ্ছা, মণিহারি দোকান কে দিয়েছিলেন? আমি বলেছি যে পটলবাবু 5 বছর সেই দোকানটি চলেছিল। এই মণিহারিটাকে দোকান দিতে হয়েছিল কেন? এই স্টেশনারি দোকান কেন না, কাঁচরাপাড়ায় থাকাকালীন পটলবাবু রেলের চাকরি করতেন, কিন্তু সেখানে বেশি মাইনের চাকরির আশায় তিনি কলকাতায় হ্যাডসন অ্যান্ড কিম্বার্লি কোম্পানিতে যোগ দেন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার চাকরিটি চলে যায়। সেই অবস্থা থেকে কোনো রকম পথ খুঁজে না পেয়ে রোজগার করার জন্য একটা মণিহারির দোকান দিয়েছিলেন। বেশ, এই মোটামুটি প্রশ্ন। আরো অনেক প্রশ্ন আছে, আর তোমরা হাতে কলমে বিভাগের প্রশ্নগুলো একটু খেয়াল রাখবে। হাতে কলমে বিভাগের কিন্তু প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে অনেক ছোট ছোট প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো একটু তোমাদের কিন্তু ভালো করে টেক্সটটাকে খুঁটিয়ে পড়বে, কারণ আগের বছর কিন্তু খুব খুঁটিয়ে ভেতর থেকে প্রশ্ন এসেছিল। হ্যাঁ, এটা কিন্তু একটু খুঁটিয়ে পড়তে হবে। এই জায়গাটা একটু দেখো, এই যে পটলবাবু অভিনয় করার পরের যে ঘটনাটা, এই জায়গাটা বলি শেষ করব, সেটা হচ্ছে যে পটলবাবু অভিনয় শেষে ভিড় ঠেলে ঘাম মুছতে মুছতে আবার পান গাছের আবার পানের দোকানের ছায়াটায় এসে একটু দাঁড়ালেন। মেঘে সূর্য ঢেকে গরমটা একটু কমেছে, কিন্তু পটলবাবু তার কোটটা খুলে ফেললেন। কি আরাম! মানে এতক্ষণ তিনি একটা টেনশনে ছিলেন, একটা চাপে ছিলেন, কিন্তু অভিনয়টা তিনি ভালো করেই করেছেন। একটা গভীর আনন্দ এবং আত্মতৃপ্তির ভাব নিয়ে ধীরে 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 তার মনকে যেন আচ্ছন্ন করে ফেললো একটা আনন্দ এবং একটা তৃপ্তি, যে তিনি খুব সুন্দরভাবে অভিনয় করেছেন। তার আজকের কাজ সত্যি ভালো হয়েছে। এতদিন অকেজো থেকেও তার শিল্পী মন ভোতা হয়ে যায়নি, তাই তো? 20 বছর পর অভিনয় করতে এসেও তার মন সত্যি করেই ভোতা হয়ে যায়নি, মানে তিনি যথার্থই সুন্দর করে অভিনয় করেছেন। গগন পাগরাশি আজ তাকে দেখলে সত্যি খুশি হতেন, কিন্তু এরা সেটা কি বুঝতে পেরেছে? পরিচালক বরেন মল্লিক তাকে বুঝেছেন? এই সামান্য কাজ নিখুঁতভাবে করার জন্য যে আগ্রহ আর পরিশ্রম, তার কি কদর কি এরা করতে পারে? সত্যি করে এই যে আনন্দটা পটলবাবু হচ্ছে, তৃপ্তিটা, যে একটা ছোট্ট পার্টি অভিনয় করেও যে আনন্দটা পেয়েছে পটলবাবু, এই যে সেই তৃপ্তির কথা, সেই আনন্দের কথা পটলবাবু ছাড়া আর কেউ জানে না। আর একজন জানেন, থাকলে তিনি খুশি হতেন, তিনি হচ্ছেন গগন পাগরাশি। এদের সে ক্ষমতা কি এদের আছে যে এই তৃপ্তিটা, যে সত্যি অভিনয় করার পরে যে তৃপ্তি পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়? সত্যি করে এটাকে বুঝতে পারি যে একজন জাত শিল্পী কিন্তু পটলবাবু। এরা বোধ হয় লোক ডেকে এনে কাজ করিয়ে টাকা দিয়েই খালাস, তাই তো? পটলবাবু কিন্তু দেখো শুধু টাকা নিয়েই কিন্তু তিনি খালাস নন। টাকা, কত টাকা, 5, 10, 20, 25 টাকার তার অভাব ঠিকই, কিন্তু আজকের দিনের যে আনন্দ তার কাছে 5টা টাকা আর কি। তাই যে এই যে অভিনয় করার যে আনন্দ, এতদিন পর অভিনয় করে তিনি যে নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে অভিনয় করলেন, তার যে আনন্দ, তার কাছে পারিশ্রমিক 5টা টাকার কি মূল্য আছে সেটা। আর মিনিট 10 পরে নরেশ দত্ত পানের দোকানের পটলবাবু খোঁজ করতে গিয়ে ভদ্রলোককে আর পেলেন না। সে কি টাকা না নিয়ে চলে গেল লোকটা? আচ্ছা বললাম তো, দেখো পটলবাবু টাকা না নিয়ে চলে এসেছে। আমরা বুঝতে পারছি যে পটলবাবু সত্যি একজন জাত অভিনেতার মতোই অভিনেতা, যার কাছে অভিনয়ের জন্য পারিশ্রমিকটা গুরুত্বপূর্ণ নয়, যার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে অভিনয়। শিল্পীর পরিচয় তার শিল্পের কাছে, টাকার কাছে। এবং একজন ফিল্ম স্টার, সত্যিকারের ফিল্ম স্টার,
তার কাছেও যেমন অভিনয়টাই গুরুত্বপূর্ণ, শিল্পটাই গুরুত্বপূর্ণ, পটলবাবুর কাছেও ঠিক একই। তাই আমরা বলতে পারি পটলবাবু ফিল্ম স্টার সত্যি একটি সার্থক গল্প, নামকরণের দিক থেকেও এবং বিষয়ের দিক, সমস্ত দিক থেকে। ঠিক আছে, তোমরা ভালো করে একবার গল্পটা পড়ো, স্কুল খুললে আর একবার আলোচনা করা যাবে, কোনো অসুবিধা নেই। তোমরা প্রশ্নগুলো একটু দেখো, তাহলেই হবে। এটা খুঁটিয়ে পড়ার চেষ্টা করো, কারণ কিন্তু ভেতর থেকে প্রশ্ন আসছে। হ্যাঁ, সবাই ভালো থাকবে, সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে, আর মন দিয়ে পড়াশোনা করবে। ঠিক আছে, ধন্যবাদ সকল।